Dear participants, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি। আপনারা ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি স্যার। Recording in progress. ওকে, থ্যাংক ইউ। আমি মনে আজকে আপনাদের শুনতে পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আজকে সবকিছু মানে এভরিথিং ইজ কোয়াইট ওকে। It is clear to hear all of you. Now I am formally going to start my presentation. Today we will go with our lecture 27, consisting intangible asset, and we will go with today lecture IS 36. And you know, IS 36 contains impairment of assets, and after that we will go with our IFRS 5. And IFRS 5 consisting non-current assets held for sale and discontinued operations. So it is clear today we will go with two standard. One is IS 36 and another one IFRS 5. And I hope you will enjoy the class. Initially, this is our content. As a whole, this is our content. একটু আপনারা দেখে নিন বা পড়ে নিন। আমরা আজকে আমি বলেছি যে আমরা দুইটা লেকচার মূলত দুইটা স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো, কিছু কাজ করব। At first 36, then IFRS 5, and finally we will go with some mathematical problem. Okay, sir? This is our content. And now a brief history of impairment of assets, that is IS 36. বরাবরের মতো আপনাদের আমি জাস্ট একটু ইতিহাসটুকু সংক্ষেপে তুলে এনেছি এখানে, একটু দেখুন। This is IS 36. শুধু আপনারা জানার জন্য এটা আমি ধরে নিচ্ছি বা আমি আশা করছি এটা পরীক্ষার জন্য নট সো ইম্পর্টেন্ট। এন্ড আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা একটু জাস্ট একটু পড়ে নিন, 1 মিনিট বা আধা মিনিটের মধ্যে আমরা তারপরে মূল জায়গায় যাব। And now the objective of IS 36, আমরা যেভাবে বলে থাকি যে 36 আসলে তাহলে কি নিয়ে কাজ করছে, এটা it works with impairment of assets. That is, IS 36 will give outline regarding the impairment of asset, that is the carrying value, and this carrying value not more than their recoverable amount, and also how we will determine this recoverable amount. IS 36 যেহেতু ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট নিয়ে কাজ করে, আর আমরা জানি ইম্পেয়ারমেন্ট অ্যাসেট এটার যে আমরা বলি ডিফারেন্স বিটুইন আওয়ার রিকভারেবল অ্যামাউন্ট, এটা আমরা আগে একদিন গত ক্লাসে বলেছিলাম, তারপরে আপনাদের আমরা একটু পরে দেখাচ্ছি অঙ্কের মাধ্যমে। এন্ড নাও দিস ইজ অবজেক্টিভ অফ IS 38, দেখে নিন একটু। মোটামুটি এরা যে কাজটা করে, আমরা ক্যারিড অ্যামাউন্ট যেন কখনোই রিকভারেবল অ্যামাউন্টের বেশি না হয়, এবং রিকভারেবল অ্যামাউন্টটা আমরা কি করে বের করি, এটা মূলত IS 36 ডিফাইন করে বা ক্লিয়ার করে। এন্ড হোয়াট আর দ্য ভ্যারিয়াস স্কোপ, অর্থাৎ তার কোথায় তার এরিয়া অফ ওয়ার্ক কোথায় কাজ করে, আর একটু ক্লিয়ার যদি দেখি আমরা। স্কোপ initially where these 36 does not work, কোথায় এটা কাজ করে না, আমরা এটা বলার চেষ্টা করেছি। দেখুন এখানে আমরা বলছি IS 36 applies to all assets except, অর্থাৎ IS 36 যে অঞ্চলে কাজ করে না তারা হলো এরা। মজার ব্যাপার, আমরা শিখতে যাচ্ছি কোথায় কাজ করে, আমরা একটু পরে দেখাবো। আপনি প্রথমে দেখুন যে কোথায় এরা কাজ করে না। যদিও আমরা এম্পায়ারমেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু IS এই অ্যাসেট গুলো নিয়ে কাজ করে না, কারণ ফর দিস কেসেস দেয়ার আর সেভারাল অর দেয়ার আর অ্যানাদার সাম স্ট্যান্ডার্ডস।
এইগুলোর পরে IAS 36 কাজ করে না, এই কারণে যে এদের প্রত্যেকের জন্য আমরা পৃথক পৃথক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রেডি করা আছে। তাহলে কোথায় কাজ করে সেইটা দেখুন। এবার কোথায় কাজ করে একটু দেখুন। অ্যাপ্লাইজ টু IAS 36 আমরা কাজ করি, বা এটাকে ওয়ার্ক ইন প্রসেস। IAS 36 ওয়ার্কস ইন প্রসেস লাইক দিস। একটু দেখুন কোথায় কোথায় কাজ করে। ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই অংশটাকে আমরা বলছি এখানে কাজ করে। ইন দিস এরিয়া IAS 36 ওয়ার্কস, অর্থাৎ এই এরিয়াগুলোতে IAS কাজ করে। এন্ড ইন আওয়ার লেফট সাইড ইন দিস এরিয়া IAS 36 ডাজ নট ওয়ার্ক, এটা এখানে কাজ করে না। আপনারা এই এলাকাগুলো কাজ করি আমরা, যে কারণে আমরা আজকে কিন্তু, এবং আমরা আছি কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এবং আমরা এইটারই কথা বলছিলাম। ল্যান্ড, বিল্ডিং, ইন এভরি কেসেস 36 ওয়ার্কস। ওকে, জাস্ট একটু দেখে নিলাম। নাও হোয়াই দ্য কোম্পানি উইল গো ফর ইম্পেয়ারমেন্ট, অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমার একটা কোম্পানি কেন ইম্পেয়ারমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করে। আমাকে একটু কেউ একজন কি শেয়ার করবেন স্যার, এই কারণে ইম্পেয়ারমেন্ট হতে পারে? আমরা একটু আলোচনা বুঝি শুনি, তারপরে আমরা আমাদের মূল জায়গায় যাব। এনিওয়ান can explain this or can answer this question, why an entity does impairment, কেন impairment করে? কেউ একজন যদি শেয়ার করতেন স্যার। স্যাররা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। ও আচ্ছা। আর যারা অবশ্য অফিসে এই মুহূর্তে পথে আছেন তাদের জন্য না, যারা একটু বাসা বাড়িতে আছেন, যদি বই পাশে থাকে আমরা একটু এইভাবে ভাবতে পারি ইম্পেয়ারমেন্টটা কেন আমরা করি, এই তো স্যার সম্পত্তি বুক ভ্যালু থেকে যদি অর্থ বেশি, পেমেন্ট যদি বেশি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তার মানে একটা কারণে এরকম হতে পারে। আমরা ইম্পেয়ারমেন্ট তখনই চেষ্টা করব যদি আপনি ঠিক অ্যাসেটটাকে আপনি ডিসপোজাল বিফোর ইউজফুল লাইফ, এমন যদি হলো, আমরা জানি একটা অ্যাসেট ইউজফুল লাইফ থাকে 10 years, but now before 10, that is year 8 or year 7, we want to dispose this machine, then it is required to set a disposal value. মানে এভাবে বলছি যে আমরা 10 বছর পরে তার ইউজফুল লাইফ শেষে আমরা বিক্রি করতে পারতাম। যদি আমি 7 বছরে বিক্রি করতে চাই, তাহলে ওই মুহূর্তে কিন্তু আমার একটা ভ্যালু নির্ধারণ প্রয়োজন হয়। অ্যাকুরেট ভ্যালু করার জন্য ওই সময় আমার ইম্পেয়ারমেন্টটা প্রয়োজন হয়, এমন হতে পারে। আর একটা হতে পারে এরকম, যদি আপনার বাজেট মার্কেটে এই ধরনের অ্যাসেটের দাম খুব রিডিউস করে, সিগনিফিকেন্টলি রিডিউস হচ্ছে। যে আপনি ধরুন, আপনি একটু ভাবুন তো, যে আমরা যে এখন মোবাইল ফোন ব্যবহার করি, আজ থেকে 5 বছর আগে বা বছর না 3 বছর আগে যে সেটটার দাম ছিল 1 লাখ টাকা, এখন কি ওই সেটটা কি 1 লাখ টাকা আছে না আর কমে গেছে? কমে গেছে স্যার, অনেক কমে যায়। কারণ কি, আপনি জানেন বাজারে নতুন মডেল, নতুন ব্র্যান্ড যখন ইন করে, তখন আমার পুরোনোটা একটু অবসোলেট হয়ে যায়। এ কারণে কিন্তু আমরা ওই সময় ইম্পেয়ারমেন্টের প্রয়োজন হয়। অথবা যদি কোনো অ্যাসেট ব্যাডলি ড্যামেজ হয়ে যায়, এমন হলো যে ওইটা আসলে তার ফিজিক্যাল কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছে কোনো কারণে, তখনও আসলে আমাকে ইম্পেয়ারমেন্টটা করতে হয়। কারণ আমরা জানি, আমরা সবসময় ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ আওয়ার ফিনান্সিয়াল পজিশন, আমরা বলি যে আমরা তো সবসময় প্রতিষ্ঠানের একটা সুন্দর স্বাস্থ্য আমরা দেখাতে চাই সবাইকে, রাইট? তাহলে আমরা যদি এইভাবে লিখতে চাই, দেখুন তো এই কথাগুলো সাজিয়ে দিয়েছে আপনাদের জন্য। হোয়াই উই উইল গো ফর ইম্পেয়ারমেন্ট, যে কারণে আমার ইম্পেয়ারমেন্ট, এই কারণগুলোতে আপনার এই লস গুলো হতে পারে বলেই আমরা ইম্পেয়ারমেন্টের ঘটনা তৈরি করেছি। আমি প্রায় এগুলোই বলার চেষ্টা করেছি। এছাড়া যদি আপনার মনে হয় আরো দুটো একটা পয়েন্ট মাথায় আসে, দেন ইউ মে অ্যাড ইউর পয়েন্টস। একটু পড়ে দেখুন তো, আমরা এটাই মনে হয় বলার চেষ্টা করেছি। Here I have mentioned only 4 points. You can add another points, no problem. And now how we will measure this impairment? আমরা এটা গতদিন কোনো এক ক্লাসে মনে বলেছিলাম ইম্পেয়ার লসটা কিভাবে করি। আমরা আর বিস্তারিত বলবো না এখন, আর শুধু আপনাকে সেই কথাটাকে সাজিয়ে দিয়েছি নতুন করে আপনার জন্য।
আমরা নিশ্চয়ই এটা বলেছিলাম ইম্পেয়ারমেন্ট লস আমরা বলছি যা ডিফারেন্স বিটুইন ক্যারিং অ্যামাউন্ট এন্ড রিকভারেবল অ্যামাউন্ট। নিশ্চয়ই কোনো একটা ক্লাসে বলেছিলাম স্যার এটা। জি স্যার। ওকে, এবং সেটা আপনাকে আমি সাজিয়ে দিলাম যে ক্যারিং ভ্যালু আর ক্যারিং অ্যামাউন্ট এন্ড দ্য ডিফারেন্স বিটুইন ক্যারিং অ্যামাউন্ট এন্ড আওয়ার রিকভারেবল অ্যামাউন্ট, যে কতটা রিকভার করার সুযোগ আছে এবং আমি এখন কি নামে কত টাকা দামে আমি তাকে ক্যারি করছি, দ্যাট ইজ আপনার বুক ভ্যালু কত নিয়ে টানছি। সহজ কথা সেটুকুকে আমরা বলছি ইম্পেয়ারমেন্ট লস। ওকে, এবং এখানে আমরা আবার এই ক্যারিং এবং অ্যামাউন্ট এবং রিকভারেবল অ্যামাউন্টটাকে একটু ডিফাইন করেছি আপনার আজকে আলোচনা বোঝার জন্য না, শুধু পরবর্তীতে আপনি এটাকে আরো ক্লিয়ার দেখতে পারবেন। নরমালি ক্যারিং অ্যামাউন্ট আমরা কি বলেছিলাম যে কস্ট মাইনাস ইটস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ড ইম্পেয়ারমেন্ট লসেস, অর্থাৎ এতদিন ধরে চলতে যে পরিমাণ বুক ভ্যালু, রাইট, ইট ইজ নরমাল বুক ভ্যালু এন্ড রিকভারেবল অ্যামাউন্ট। আমরা এটাকে একটু সুন্দর করে বলেছিলাম, দেখুন মানে গতদিন ছিল এক জায়গায় করা, আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছিল, আমি কিন্তু আজকে একটু সেপারেট করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যে হায়ার অফ অ্যান অ্যাসেটস ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল এন্ড ইটস ভ্যালু ইন ইউজ। এবং এই ভ্যালু ইন ইউজটাকে বলেছিলাম এটা আসলে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন দিয়ে করতে হয়, আমরা সেখানে যাচ্ছি না, শুধু দেখিয়ে দিলাম। এবং রিকভারেবল অ্যামাউন্ট যেহেতু আমরা কি বলেছি দুটোর মধ্যে যেটি বড় সেই দুটোকে পাশাপাশি দেখেছি আপনার জন্য। দেখুন ফেয়ার ভ্যালু আমরা আবার কাকে বলছি, দ্য প্রাইস দ্যাট উড বি রিসিভড টু সেল অ্যান অ্যাসেট, আমরা এই মুহূর্তে যদি বিক্রি করতে পারি তাহলে যে পরিমাণ টাকা হাতে পাই, দিস ইজ ফেয়ার ভ্যালু। এন্ড ভ্যালু ইন ইউজ ইট রিলেটস টু প্রেজেন্ট ভ্যালু। আমার মনে হয় গত আলোচনা থেকে আপনাদের এইটা একটু পছন্দের কথা আমি একটু আপনার জন্য একটু সুন্দর করে এনেছি, একটু দেখুন তো স্যারের এই কথাগুলো যদি মিলে যায়। তার মানে কি দেখুন এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে রিকভারেবল অ্যামাউন্ট, এবং রিকভারেবল অ্যামাউন্ট এবং ক্যারিং অ্যামাউন্টের যে ডিফারেন্সটা হবে দিস ইজ আওয়ার ইম্পেয়ারমেন্ট লস, রাইট স্যার? একটু দেখুন and next we will go for the recognition. আমরা কি করে হাউ ইউ গিভ রিকগনিশন, কেমন করে আমরা এটা রিকগনিশন দেই বা এটাকে হিসাবভুক্ত করতে চাই, কি করি কাজটা। নিশ্চয়ই আমরা মনে আগে মানে কোনোভাবে জানি ইম্পেয়ারমেন্ট লস ইজ অ্যান এক্সপেন্স, রাইট? জি স্যার। এটা একটা এক্সপেন্স, এটা নিয়ে কিন্তু কোনো আমাদের মনে হয় কোনো গল্প নেই। তো এইটাকে আমরা একটু আপনার মতো করে রেখে দিয়েছি যাতে পরীক্ষার লেখার জন্য তো এটুকু লিখলে হয় না, একটু বেশি লিখতে হয়। রিকগনিশন অফ অ্যান ইম্পেয়ারমেন্ট লস, দেখুন ওকে। এবং এই পর্যন্ত আমরা মোটামুটি ভাবে IAS 36 নিয়ে একটু গল্প করলাম। নাও উই উইল গো উইথ আওয়ার IFRS 5. Normally this IFRS 5 superseded IAS 35. IFRS 5 মূলত হলো, আমরা একটু পরে IFRS 5 এ যাব। IFRS 5 non-current assets held for sale and discontinued operation. IAS 35 so far we know discontinued operation. IAS 35 works with this discontinued operation. Now this 35 superseded by IFRS 5. অর্থাৎ IFRS 5 এখন দুটো জিনিস নিয়ে কাজ করে, আপনার কারেন্ট অ্যাসেট যেগুলো আপনি বিক্রি করার জন্য রাখতে চান এবং যদি কোনো কারণে কারখানা বন্ধ হয়ে যায় বা আপনার ইউনিট বন্ধ হয়, এটা আমরা একটু পরে আসছি ডেফিনেশন গুলো নিয়ে। IFRS এ দুটো এরিয়াতে কাজ করে। And now this is the brief history of origin of IFRS 5. কিভাবে কোথা থেকে আসছে আমরা একটু জাস্ট দেখে নিচ্ছি এক নজর। আমরা যে IFRS 5 বলছি এখন তার ইতিহাস এরকম। আমি আবারও বলি এই ইতিহাস আপনার পরীক্ষার জন্য না, এটা পরবর্তীতে আপনি যদি কখনো সময় পান একটু গল্পের মতো দেখে রাখবেন, যেহেতু আপনি অ্যাকাউন্টিং এ ওয়েল ইকুইপড হতে চান এই সেকশনে এগুলো একটু জেনে রাখবেন শুধু।
And it is clear IFRS works with two areas, right? IFRS 5 works with two areas, non-current asset and another one, discontinued operation. So when we go for the objective of IFRS 5, তখন আমি আপনি কিন্তু দুটোর কথা বলবো, যে আপনার একটা হচ্ছে ট্রিটমেন্ট ফর অ্যাসেটস হেল্ড ফর সেল এন্ড অ্যানাদার ওয়ান এনি প্রেজেন্টেশন অর ডিসক্লোজার অফ ডিসকন্টিনিউড অপারেশন। আমরা যখন IFRS 5 যেহেতু আমরা বুঝে ফেলেছি দুটো এরিয়া নিয়ে কাজ করে, আপনি যখন এর অবজেক্টিভ বলবেন আপনি এটার দুটোর অবজেক্টিভ কথা বলবেন, যে আপনার নন কারেন্ট অ্যাসেট যে সেল করি এইটার মেজারমেন্ট কি করে হয়, কি করে অ্যাকাউন্টস রাখি, অথবা কি করে এটা আমি ডিসক্লোজ করি, সিমিলারলি ফর ডিসকন্টিনিউড অপারেশন। এন্ড নাও হিয়ার ইজ দ্য অবজেক্টিভ অফ IFRS 5। একটু দেখুন, normally it focuses two main areas. Another first one is our asset held for sale, and another one for discontinued operation. This first one and this second one. IFRS 5 works with two areas. একটা আবারও বলছি, নাম্বার 1 হলো আমাদের নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, আর সেকেন্ড ওয়ান ডিসকাউন্ট অপারেশন। তো আমরা একটু শুরুতে এইটা নিয়ে একটু কথা বলি, যে অ্যাসেটস হেল্ড ফর সেল, হঠাৎ আইডেন্টিফিকেশন কি করে আমরা এগুলোকে আইডেন্টিফাই করি, যে কোন অ্যাসেটটা আসলে বিক্রির জন্য আমরা তো তৈরি রাখছি বা প্রস্তুত রাখছি, এবং পরে আমরা যাব হলো আমাদের ডিসকন্টিনিউড অপারেশন নিয়ে কথা বলবো। তাহলে শুরুতে আমরা যদি কথা বলতে চাই যে আমরা যে নন কারেন্ট অ্যাসেট যেটা আমরা হেল্ড ফর সেল রাখছি, নর্মালি দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক্স অর সাম কন্ডিশন, যে কিছু কন্ডিশন থাকবে যেখানে যে অ্যাসেটটাকে আমরা বিক্রি যোগ্য করতে চাই, এটাকে আমরা বলি হলো সাম আইডেন্টিফিকেশন অর সাম কন্ডিশন ফর নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। এন্ড হোয়াট আর দে? এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা একটু আপনাকে তুলে দেওয়ার পরে আপনি একটু পড়ে নেবেন, কারণ সব আসলে আমার নিজেরও ঠিক মুখস্থ বা মনে থাকে না, আমরা শুধু দু একটা মনে থাকে। যদি প্রথম কথা হলো যে ম্যানেজমেন্ট ইজ কমিটেড or management takes decision to sell, take decision to sell, ম্যানেজমেন্ট যদি সিদ্ধান্ত নেয় এটা আমরা বিক্রি করব, হতে পারে, অথবা এটা যদি ইন্টারমিডিয়েট মার্কেট থাকে যে আমি চাইলেই বেচতে পারবো, বিক্রি করতে পারবো, এরকম কিছু পয়েন্ট আমাদের সামনে আছে। দেখুন সে হট আর দে এবং কন্ডিশন গুলো আপনি একটু মুখস্থ রাখবেন, আমি একসঙ্গে দিয়ে দিলাম আপনার সামনে। Here I have mentioned 1, 2, 3, 4, 5 points. এবং এটা ইংরেজিটা খুব বেশি কঠিন কোনো শব্দ নেই মনে হয়, আপনারা একটু পড়ে নিবেন, পড়ে এটা কিন্তু থিওরি। নাম্বারটা একটু স্যার বুঝান স্যার। জি স্যার, কি নাম্বারটা স্যার? an active program to locate বায়ার ইজ ইনিশিয়েটেড, তার মানে আপনি একজন কার্যকরী ক্রেতাও পাবেন, মানে আপনি এমন জায়গায় যাবেন যেখানে ক্রেতা থাকবে। ধরুন সামনে আমরা যারা ইয়ে আছি, ঈদুল আজহা হবে না কদিন পরে? জি স্যার। আমরা গরু কোথায় উঠাবো বলুন তো স্যার? আমরা পশু গরু বড় বড় মানে উট কোথায় উঠাবো স্যার? বাজারে। কোথায়? যেখানে আমার বায়াররা আছে। জি, ওখানে ঈদের জন্য। হ্যাঁ, আমরা এটা বলেছি আসলে, মানে আপনি এইভাবেই ভাববেন, এই লোকেশনটা তৈরি করতে হবে যেখানে আমার বায়ার ইজ অ্যাভেলেবল, রাইট? বায়ার যদি অ্যাভেলেবল না, আপনি কোথায় আমরা তুলবো? হাট আছে সেখানে যাব, এরকম কিছু কাহিনী স্যার। ওকে, এন্ড নাও হাউ উইল মেজার, কি করে আমরা এটার একটা মেজারমেন্ট করব? তো এখানে বলা হচ্ছে আমরা এখানে দুইটা ঘটনা ঘটাই। একটা হলো আমরা ক্লাসিফিকেশন করে ফেলেছি যে আমরা এটা বিক্রি করব, টাইম অফ ক্লাসিফিকেশন এন্ড আফটার ক্লাসিফিকেশন। আমরা এটা কিভাবে এটা দাম নির্ধারণ করবো, এটা দুটো ঘটনা চিন্তা করা হয়। একটা হচ্ছে এট দ্য টাইম অফ ক্লাসিফিকেশন, আমি যখন ক্লাসিফাই করে ফেললাম যে ইট ইজ নন কারেন্ট অ্যাসেট হেড ফর সেল, এবং আমি ক্লাসিফিকেশন হয়ে গেল, এরপরে কিন্তু আবার একটা মেজারমেন্টের একটু ব্যত্যয় ঘটে। সেইটা এরকম দেখুন, মেজারমেন্ট এট দ্য টাইম অফ
ক্লাসিফিকেশন। শুরুতে যখন আমি ক্লাসিফাই করলাম তখন আমাদের মাথায় নিতে হয় হোয়াট উইল বি দ্য ক্যারিং অ্যামাউন্ট, যে ওইটার ক্যারিং অ্যামাউন্ট কত। And next, and after that, এবার কি করব আমরা, ক্যারিং অ্যামাউন্টের সাথে আমি ফেয়ার ভ্যালু খুঁজবো বাজারের, এই ফেয়ার ভ্যালুর সাথে আমার ক্যারিং অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট থাকবে আমি সেইটাকেই নিশ্চয়ই আমার মিজার হিসাবে চিন্তা করি। এইটাই আমরা কিন্তু বরাবর করে আসি, যে এলসিএম বলি, তাই না, লোয়ার অফ কস্ট আর মার্কেট ভ্যালু, রাইট স্যার? আপনি দেখবেন ইনভেন্টরি বলুন, যেখানে দেখি আমরা এই প্রসেসটা মনে মেনে চলি, এলসিএম অর্থাৎ লোয়ার অফ কস্ট আর মার্কেট ভ্যালু, এটা বলা হয় সংক্ষেপে এলসিএম, লোয়ার অফ কস্ট অর মার্কেট ভ্যালু। দেখুন তো তাই লিখেছি না আমরা? তাহলে প্রথমে কি করলাম, আমরা ক্যারিং অ্যামাউন্টটাকে নিলাম। যখন আমি ক্লাসিফাই করলাম যে ইট উইল বি আওয়ার নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, আফটার ক্লাসিফিকেশন দেন উই উইল কম্পেয়ার উইথ আওয়ার ফেয়ার ভ্যালু লেস কস্ট। তখন আমি কম্পেয়ার করে দেখলাম যে ফেয়ার ভ্যালু বাজারে কত আছে এবং ক্যারিং অ্যামাউন্ট কত আছে, এই দুটোর মধ্যে যেটা ছোট আমি তাকে নিয়ে আমি আগাতে চাই। দিস ইজ আওয়ার মেজারমেন্ট। আমরা একটু পরে অঙ্কে যাব, ছোট্ট একটা দুটো অঙ্ক আছে স্যার। And now disclosure, what items we will disclose regarding these non-current asset held for sale. এবং খুবই স্বাভাবিক, নিশ্চয়ই আমরা যখন যাব এটা একটা বর্ণনা প্লেস করব যে আমরা এটা এই আইটেমটা, এবং আইডেন্টিফিকেশন, যারা একটু প্রতিষ্ঠানের কেনাকাটার সাথে জড়িত থাকেন, এটা করতে গেলে আমরা আইডেন্টিফাই করি বা ডেসক্রিপশন দেই আমরা কোন ধরনের পণ্য চাই। ধরুন আপনি একটা কম্পিউটার কিনতে চান আপনার প্রতিষ্ঠানের জন্য, পিসি। এখানে কেউ আছেন এরকম কেনাকাটায় জড়িত? যদি একজন আমাকে একটু শেয়ার করতেন, শুধু বলুন হ্যাঁ আমরা কেনাকাটায় জড়িত থাকি। আচ্ছা, ধরুন আমরা কেনাকাটায় জড়িত আছি, আমরা একটা পিসি কিনতে চাই। তাহলে প্রথমে আপনি ঠিক করলেন পিসিটা আপনি কোন, আমরা কি বলি, কনফিগারেশন মনে হয় স্যার এটার? পিসির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কনফিগারেশন, তাই না স্যার? তার মানে আপনার হ্যাঁ, আপনার কোন কোম্পানিটা বা কোন ধরনের স্ট্যান্ডার্ড হবে, এইটার ইয়েটা জেনারেশন কোনটা হবে, আপনি 5th 7th আর 8th জেনারেশন কিনতে চান কিনা, অথবা তার কম্পোজিশনটা আপনি কত ইঞ্চি মনিটর চান, আপনাকে কিন্তু ডেসক্রিপশন দিতে হয়। কারণ যখন আপনি মালটা বুঝে নিবেন, আপনার কম্পিউটার বুঝে নিবেন, তখন আপনি যা লিখেছেন সেই ধরনের আপনি কিন্তু আকারে বুঝে নিতে হবে। আপনি যখন টেবিল কিনতে চান, টেবিলের আপনি লেংথ, হাইট, ওয়েট, তাই তো, এগুলো সব দেখতে হয়। কিন্তু যারা কেনেন, আমি জানি না কেউ আছেন কেনার মধ্যে, এভাবে মিলিয়ে নিতে হয়। এটাকে আমরা বলি হলো ডেসক্রিপশন। এটাকে শুরুতে আপনাকে বলতে হবে যে আমি এই ধরনের মালামাল চাই। এবং এখানে একটা কি হচ্ছে, কেন আমরা এটাকে কেন বিক্রি করতে চাচ্ছি, এরকম কিছু ঘটনা আমাকে উল্লেখ করতে হবে। এবং এইভাবে আমি আপনাকে একটা ওভারঅল চেহারা দিয়ে দিয়েছি, এটা দেখে নিন। And now the disclosure of these non-current asset held for sale. এবং এটা পড়তে গিয়ে দেখুন নিচে সেই শব্দটা আবার চলে আসছে, একটা শব্দ রিপোর্টেবল সেগমেন্ট। এটা আমরা কোন একটা অঙ্কে শিখেছিলাম, রিপোর্টেবল সেগমেন্ট। সহজ কথা, যে সেগমেন্টের ব্যাপারে আমাদেরকে উল্লেখ করতে হয় যে তারা মোটামুটি লাভের একটা অংশ আমাদের সাপোর্ট দেয়, এটাকে আমরা রিপোর্টেবল লাভ, অথবা তারা অ্যাসেটের একটা পার্সেন্টেজ থাকে। নিশ্চয়ই মনে থাকার কথা 10%, 75% একটা ক্রাইটেরিয়া আমরা ভাগ করেছিলাম। ওকে, দিস ইজ দ্য ডিসক্লোজার রিগার্ডিং non-current asset held for sale. এবং এত আলোচনা আসলে এখনই মনে থাকবে না, পরে পড়বেন। এইটা কিন্তু আপনি পরীক্ষার জন্য পড়তে পারেন যে what are the various or what are the disclosure regarding non-current asset held for sale, 3-4 মার্কের জন্য দিতে পারে। And now we will go with our discontinued operation. আমরা বলেছিলাম যে IFRS 5 দুইটা নিয়ে কাজ করে। আমরা ইতিমধ্যে একটার ব্যাপারে কথা বলেছি, আমরা এখন ডিসকন্টিনিউড অপারেশন নিয়ে কথা বলবো। Can you define discontinued operation? Anyone? Sir? স্যার, কোন একটা ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া বা কোন একটা ডিভিশন হতে পারে, একটা কম্পোনেন্টও বন্ধ হতে পারে। আপনি একটা কম্পোনেন্ট, যেমন আপনি একটু আগে আমরা বললাম নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল,
আপনি যদি এমন করেন একটা অংশকে বলবেন না যে এটা আমি ব্যবসায় কাজে লাগাবো না, আমরা জানি অপারেটিং অ্যাসেট গুলো আমরা কি করি, নরমালি অপারেটিং অ্যাসেট ইট রিলেটস টু আওয়ার অপারেশন। কিন্তু কি করলেন আপনি একটা অ্যাসেটকে বললেন আমি এটাকে অপারেশন কাজে লাগাবো না, এটাকে আমি এটাকে সেলের জন্য রেখে দিচ্ছি, it will also be a discontinued operation। তার মানে আপনি একটা সিগমেন্ট বন্ধ করতে পারেন, আপনি একটা অ্যাসেটের অপারেশন বন্ধ করতে পারেন, বিক্রি করবেন বলে সরিয়ে রাখতে পারেন, তার মানে হচ্ছে ওকে অপারেশন থেকে সরিয়ে আনা। একটা কন্টিনিউইং অপারেশন আছে সিগমেন্ট, সেটাও বন্ধ হতে পারে। অথবা আপনি একটা অ্যাসেট অপারেশনে আছে, অর্থাৎ সে কাজ করছে আমাকে আমার প্রতিষ্ঠানে বা আমার ম্যানুফ্যাকচারিং এ ছিল, ওকে আমি অফ করে দিয়েছি, ওকে আর প্রোডাকশন চালাচ্ছি না, এটাও কিন্তু ডিসকন্টিনিউ অপারেশন। তার মানে এর যে ডেফিনেশন এইভাবে দুইটা জিনিসকে ওরা হাইলাইট করেছে, দেখুন একটু। আপনি হয় তাকে বন্ধ করে দিয়েছেন বিক্রির জন্য বা বিক্রি করেও ফেলেছেন, অথবা একটা অংশকে আপনি বলছেন এটা বিক্রির জন্য রেখে দিলাম, আমরা এটাকে বলছি discontinued operation। and normally there are some characteristics, সেগুলো দেখুন এক এক করে একটু। যেহেতু আমরা অঙ্কে যাবো তো স্যার, এই জন্য আমরা আমি যেভাবে আলোচনা চালিয়ে আসছি এভাবে আমরা হয়তো শেষ করতে কষ্ট হবে। Today so far I remember we have almost 27 or 8 slides, and now we are going with our 14 number 14 lectures or 14 slides। দেখুন আপনি একটু যেটা বললেন যে রিপ্রেজেন্ট, সেটা কোথায়, সেপারেট মেজর লাইন অফ বিজনেস, এটা হতে পারে এটা আলাদা লাইন, আমার বিজনেস একটা লাইন থাকতে পারে, তাকে বন্ধ করতে পারি। অথবা জিওগ্রাফিক্যাল এরিয়া অফ অপারেশন। জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে আপনি কি বোঝেন একজনে? একটা অঞ্চল স্যার। অঞ্চল, সে এক্স কোম্পানি নাও ইজ ওয়ার্কিং উইথ ঢাকা, সিলেট। জোন স্যার, জোন কোন জোন হতে পারে? হ্যাঁ, জোন। This every zone is called geographical area, right? জি স্যার। আপনি একটা জোন বন্ধ করে দিলেন, কেন করলেন সেটা আপনার ব্যাপার, হয়তো লাভ দিচ্ছে না, এটা অন্য কথা, তাই তো? আমরা কেন বন্ধ করবো সে চিন্তা পরে, কিন্তু এটা করলেও হবে। সেকেন্ড ওয়ান দেখুন, এই যে পার্ট অফ এ প্ল্যান টু ডিসপোজ অফ, অর্থাৎ আমার একটা প্ল্যান করলাম আমি ডিসপোজ করে দিব, আমার সম্বন্ধে এটা প্ল্যান, এটা প্ল্যান্ট হবে, এই যে পার্ট অফ এ প্ল্যান্ট স্যার, ঠিক আছে, এই যে পার্ট অফ এ প্ল্যান টু ডিসপোজ অফ। আমি এখন একটু ঠিক করে নেই। এখন না করলে পরে ওটা রয়ে যাবে স্যার, থ্যাংক ইউ। is a part of a plant or to dispose of। আপনি একটা প্ল্যান্টের অংশ যদি আপনি চান তাকে ডিসপোজ করে ফেলবেন, বিক্রি করে দিবেন, সরিয়ে ফেলবেন। ডিসপোজ করা মানে হলো সরিয়ে ফেলা, তাই না স্যার, ফেলে দেওয়া। or is a subsidiary acquired solely with a view to resell। দেখুন আমরা সাবসিডিয়ারি কেন অ্যাকোয়ার করি? to expand our business, right? আমরা সাবসিডি অ্যাকোয়ার করে কি করি বলুন তো? জি স্যার। আসলে আমরা বিজনেস এক্সপ্যান্ড করি, কিন্তু এখানে বলা হচ্ছে সাবসিডি অ্যাকোয়ার করলেন, আপনার ভিউটা হলো এখন নিয়েছেন, পরে এটাকে বিক্রি করে দিবেন, সেক্ষেত্রে ওটাও আমার জন্য হবে ডিসকাউন্টেড অপারেশন। তার মানে আমরা একদম ব্যাপারটা একটু যদি ব্রডার সেন্সে দেখি, নরমালি দেয়ার আর ভ্যারিয়াস এরিয়া দ্যাট ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ডিসকন্টিনিউড অপারেশন, রাইট? একটু দেখুন কি অবস্থা, মোটামুটি বোঝা গেছে আশা করি। And for this case, what will be our disclosure? কি ডিসক্লোজার আমাদের হতে পারে? একটু পাশে কিন্তু বই রাখবেন, সেটা একটু মাথায় রাখতে হবে। এখানে যেটা ব্যাপার হয়, যখন ডিসক্লোজ করে ফেলি ওই প্ল্যান ওই অংশ থেকে একটা প্রফিট, আমাদের প্রফিট অথবা লস থাকতে পারে, এইটাকে আমাকে বলতে হবে। এবং আপনি দেখবেন আমরা প্রথম দিকে কিছু অঙ্ক করেছিলাম যে প্রফিট ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন, মনে পড়ে স্যার? চ্যাপ্টার 7-8 গিয়ে একটা অঙ্ক মনে করেছিলাম, একটা অংশ ছিল যে প্রফিট ফ্রম কন্টিনিউইং অপারেশন এন্ড প্রফিট ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। অর্থাৎ এই ডিসকন্টিনিউড অপারেশন যেটা, যে অপারেশন বন্ধ করে দিব আমি, তার প্রফিট লসের কথা আমাকে বলতে হবে। এবং সেই ক্ষেত্রে নরমালি দেয়ার আর টু এরিয়াজ উই ওয়ার্ক উইথ দিস ডিসক্লোজার। একটু পড়ে নিন। স্যার 2 নম্বরটা যদি একটু বুঝিয়ে দিতেন।
স্যার And after this, we will go with our some mathematical problem. স্যার 2 নাম্বারটা একটু বুঝাই দিতেন। কি লেখা বলুন তো? The post tax gain or loss on the measurement of fair value, less cost to sell or on the disposal মানে of the একটু discontinued. মধ্যে মৌলিক পার্থক্য হলো, এটা হলো একটা ডিসকন্টিনিউড অপারেশন, যেটা যদি আপনি আপনার অপারেশন এরিয়াটা বন্ধ করলে আপনি শুধু প্রফিট আর লস নিয়ে ভাবছেন, আর এখানে দেখুন নিশ্চয়ই মনে হয় ডিসপোজাল নিয়ে কথা বলা আছে। শুধু খেয়াল করুন একটু, কাউকে যখন ডিসপোজাল করব তখন আমরা নিশ্চয়ই, আপনাদের খেয়াল থাকার কথা, যখন কোনো আমরা ডিসপোজাল করি আমরা বের করি প্রফিট আর লস অন ডিসপোজাল। অর্থাৎ আমরা আসলে যে ডিসপোজাল গুলো করেছি প্রত্যেকটা কেসই কিন্তু আসলে ডিসকন্টিনিউড অপারেশন। শুরুতে বলেছিলাম ডিসকন্টিনিউড অপারেশন বলতে যদি বুঝি যে আমি আমার যে অপারেটিং অ্যাক্টিভিটি করছি এটা বন্ধ করা, এটা না, কিন্তু ওটাও যেমন বন্ধ করা, একটা মেশিন বিক্রি করে দেওয়া কিন্তু আমরা এখানে এই সংজ্ঞায় বলছে এটা ওয়ান কাইন্ড অফ ডিসকন্টিনিউড অপারেশন। আমি কি বোঝাতে পেরেছি স্যার কথাটা? এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে, ডিসপোজাল। তার মানে আমরা এতদিন যত ডিসপোজাল করেছি, আপনি ভাবুন এই প্রত্যেকটা ডিসপোজালে কিন্তু ওয়ান টাইপ অফ ডিসকন্টিনিউ, রাইট? এন্ড নাও আপনি একটা ছোট্ট খাতা কলম পাশে নিন, আমরা একটু দুটো একটা ছোট্ট অঙ্ক দেখি, ছোট্ট বড়, এটা দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমরা যাচ্ছি একটু, আর আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যদি কোনো কারণে আমাদের লাইনটা ইন্টারাপ্ট হয়, আপনার 2-3 মিনিট বা 1-2 মিনিটের মধ্যে মনে আমরা যেতে পারবো। হিয়ার আই হ্যাভ সেট অ্যানাদার ডিভাইস। The 3 assets, there are 3 assets held by a company. একসাথে তথ্য আছে, ক্যারিং ভ্যালু 200, 200, 200, নেট সেলিং প্রাইস 220, 125, 140, ভ্যালু ইন ইউজ 160, 150, 140। তার মানে আপনার সামনে কি কি দিয়েছি দেখুন, ক্যারিং ভ্যালু দেওয়া আছে, নেট সেলিং প্রাইস দেওয়া আছে এবং ভ্যালু ইন ইউজ আছে। তো আমরা এতক্ষণ আলোচনা এটুকু বুঝেছি মনে হয়, নেট সেলিং প্রাইস এবং ভ্যালু ইন ইউজ এর মধ্যে কম্পেয়ার করলে কি জিনিস তৈরি হবে বলুন তো স্যার? এই দুটোর মধ্যে কম্পেয়ারিং দিস টু ইউ উইল গেট রিকভারেবল অ্যামাউন্ট। আমি প্রশ্নটা এখন যাইনি, কি প্রশ্ন চাচ্ছি একটু দেখি। নিশ্চয়ই ইম্পেয়ারমেন্ট লস নিয়ে কথা বলছি, আমাদের মনে হয় এরকমই চিন্তা ভাবনা হওয়ার কথা। এন্ড নাও দ্য কোশ্চেন, ইম্পেয়ারমেন্ট অফ লসেস। ওকে, তাহলে দেখুন আমরা কিন্তু, এবং আবারও বলি এরকম অঙ্ক আলাদা করে পরীক্ষায় দিবে না, এটা হচ্ছে একটা অঙ্কের মধ্যে এরকম থাকবে, একটা অ্যাসেট এ বা বি নিয়ে কথা বলবে বড় একটা অঙ্কের মধ্যে। when we go for preparing our financial position or income statement, সে ফার্দার যে এগুলো থাকে ইনফরমেশন, ওর মধ্যে একটা পয়েন্টে থাকবে যে ফর অ্যাসেট এ ক্যারিং ভ্যালু দিস, নেট সেলিং প্রাইস দিস, ভ্যালু ইন ইউজ দিস। তাহলে যখনই এটা থাকবে তখন আমার মাথায় কাজ করবে হেয়ার ইম্পেয়ারমেন্ট লস এক্সিস্ট। এখন আসুন আমরা ক্যারিং ভ্যালু, নেট সেলিং প্রাইস এই দুটোর মধ্যে কোনটাকে বলেছি, দুটোর মধ্যে কে আমরা যখন করব তখন ক্যারিং ভ্যালুর সাথে কম্পেয়ার কাকে করব? রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্ট কোনটা হবে স্যার? দুটোর মধ্যে যেটি বড়। তাহলে আপনি এখনই অঙ্ক দেখুন, পরে আমি সলিউশনে যাব, আগে অঙ্কটা বুঝে নেব স্যার আমরা এখানে বসেই। 220, 160, 220 is higher, so recoverable amount 220. 125, 150, 150 is higher, so these 150 will be our recoverable amount. And at this case 140, 190, 190 is our recoverable amount, right? Yes sir. এবার আমরা শুধু এর সাথে কম্পেয়ার করে বিয়োগফল করলে আমি লস পেয়ে যাব। আপনারা যদি solution that is here, initially I set recoverable amount, আপনি যা বললেন মানে সেই তিনটাই লিখেছি দেখুন, এবং ব্র্যাকেটে লিখে দিচ্ছি হায়ার অফ নেট সেলিং প্রাইস এন্ড ভ্যালু ইন ইউজ, দুটোর মধ্যে যেটি বড় লিখলাম। এবারের নিচে আমি ক্যারিং অ্যামাউন্টটা লিখে নিলাম বা ক্যারিং ভ্যালু লিখে নিলাম। and now it is clear. ইম্পেয়ারমেন্ট আছে নাকি স্যার? এটা কি ইম্পেয়ারমেন্ট আছে এখানে? স্যার এতে নাই, এতে নাই, এতে নাই। আমরা কি ইম্পেয়ারমেন্ট গেইন কোন শব্দ কিন্তু নেই, আবার ইম্পেয়ারমেন্ট আমরা কিন্তু লস নিয়ে ভাবছি, ঠিক আছে স্যার? এটা কিন্তু বলে না স্যার ইম্পেয়ারমেন্ট গেইন তো দেখা যাচ্ছে, এটা হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু এই টার্মটা আমরা এখনো পাই নাই, পাইলে তখন কথা বলবো।
তাহলে বোঝা গেল ফর এ দেয়ার ইজ নো ইম্পেয়ারমেন্ট, ফর বি ইম্পেয়ারমেন্ট লস 50 and for C 10, রাইট? জি স্যার। এটা পরীক্ষায় দিবেন, আপনি যদি কনসেপ্ট মনে রাখবেন। তার কনসেপ্টটা কি হলো? এট ফার্স্ট we will set our recoverable amount, and recoverable amount will be the higher of selling price or value in use, and then we will compare with our carrying value. If carrying value is lower or higher, কোনটা বলুন তো? ক্যারিং ভ্যালু ইজ হায়ার। ক্যারিং ভ্যালু ইজ হায়ার। ওকে, থ্যাংক ইউ। তার মানে বেশি দামে টেনে নিয়ে যাচ্ছি ব্যবসার প্রতিষ্ঠানে, বাট বাস্তবে দাম কম হচ্ছে। এভাবে আপনি ভাবতে পারেন যে আপনার বই খাতায় বেশি দাম লিখেছেন কিন্তু বাজারে গেলে ওই দামে বিক্রি হচ্ছে না, সেইটাকে আমরা বলছি হলো রিকভারেবল অ্যামাউন্ট। কতটুক রিকভার করা যেতে পারে বাজারে তুললে, রাইট? স্যার ক্যারিং ভ্যালু তিনটার জন্য কি একই? তাই কি হলো? কোশ্চেনে কি তাই দেওয়া আছে স্যার? ক্যারিং ভ্যালু কোশ্চেনে সবগুলো 200 দেওয়া আছে। কোশ্চেনে মনে হয় একই দিয়েছি স্যার, এটা মনে হচ্ছে একই রকম। স্যার ঠিক আছে স্যার। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এন্ড নাও আওয়ার সেকেন্ড প্রবলেম। প্রবলেমটা দেখি আগে, পরে আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করবো। এইখানে একটু সময় নিব আমরা। Maybe it has been taken from your text. আমরা মানে 30 নিয়ে ছিলাম, আপনি ওখানে ওই অঙ্কটা পাবেন আমি যদি ভুল না করি। ইকো ইজ এ কোম্পানি দ্যাট অপারেটস উইথ 3 ডিভিশন A, B and C during the year 31st March. Division B closed. Extract from the trial balance of Eco PLC, that is public limited company, as at 31st March 2009 shown below. গল্পটা মনে হলো যে ভদ্রলোকের তিনটা হ্যান্ড আছে, বি তারা বন্ধ করতে চায়। কেন করতে চায় তাদের ব্যাপার, সিদ্ধান্ত ম্যানেজমেন্ট থেকে এসছে। And this is the operating result. Sales revenue division A and C 2400, that is the continuing business যে দুটো ছিল তার রেভিনিউ দেওয়া। দেখুন একটু, সেলস রেভিনিউ ডিভিশন বি। এটা জাস্ট আপনার জীবনের একটা গল্প মনে করুন, বইয়ে কিন্তু সহজে বুঝে নিন যে দুটো প্রতিষ্ঠান চলছে তার থেকে আয়াত সেলস রেভিনিউ বি। তাহলে বোঝা গেল আমরা যে কাজটা করতে হবে, হয়তো যেগুলো চলমান আছে এদেরকে আলাদা চলবো আর ডিভিশন বি কে নিয়ে আলাদা চলবো, এবং চলমান ব্যবসার সাথে ডিভিশন বি তথ্যটা শেষে এসে মার্কস করে দিব আমরা। দেখি একটু, অপারেটিং এক্সপেন্স ডিভিশন এ এন্ড সি, অপারেটিং এক্সপেন্স ডিভিশন বি, ফিনান্স কস্ট অল রিলেটিং টু কন্টিনিউইং অ্যাক্টিভিটিস। অর্থাৎ ফিনান্স কস্ট যেটা দেওয়া আছে, যেহেতু বি বন্ধ করে দিয়েছি কোনো কস্ট সেখানে নাই, ইনকাম ট্যাক্স আমরা দিয়েছি এই দুটোর জন্য মনে হয়, অথবা তিনটের জন্য হতে পারে, সেটা অঙ্কের বাইরে এসে বলা থাকতে পারে। The income tax charge for the year made of 2 লাখ। তখন আমরা কিন্তু সব এগুলো লাখ ফিগারে আছে, নিশ্চয়ই এর পরে 3 দিলে লাখ হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 2,25,000 আপনাকে বের করে দিয়েছে। 2 লাখ on continuing activity and 25,000 for discontinuing, but that is 225 consists of these 2 lakh and 25,000. A loss of 50,000 was also incurred on the disposal of assets belonging to division B, and taka 80,000 was spent on restructuring division A and C following the termination of division B. এই লাইনটা বুঝতে পারছি কিনা একটু আবার পড়ি? হ্যাঁ স্যার, হ্যাঁ। এ লস অফ, তার মানে আমরা যেহেতু বি কে বন্ধ করছি তো বির ক্ষেত্রে কি একটা ব্যাপার ঘটেছে। A loss of taka 50,000 was also incurred on the disposal of assets belonging to division B. অর্থাৎ আমরা যেহেতু বি বন্ধ করতে চাচ্ছি, ওকে রেভিনিউ যা দিয়েছে ঠিকই আছে, বাট এই বন্ধ করতে গিয়ে আমরা 50,000 টাকার একটা লস পেয়েছি এই অ্যাসেট গুলো বেচতে গিয়ে। ঠিক আছে স্যার, এবার বোঝা গেছে মনে হয়। এন্ড টাকা 80,000 spent on restructuring division A and C following the termination of division B. অর্থাৎ ডিভিশন বি কে টার্মিনেশন বা বন্ধ করার পরে এ এবং সি কে একটু রিস্ট্রাকচার করতে হয়েছে, সে কারণে আমার 80,000 টাকার খরচ বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যদি আমি এ আর সি নিয়ে চলি, আমার ইনকাম বের করতে গেলে এটা একটা আমাদের কি হবে,
এক্সপেন্স হয়ে যাবে না স্যার? কস্ট স্যার। লস স্যার। বলুন বা এক্সপেন্স বলুন, হ্যাঁ রাইট। কস্ট স্যার, বলছি কস্ট। Cost, yes, thank you, sir. Cost. Okay. Prepare the statement of comprehensive income for the year ended at complying with IAS 1 revised presentation of financial statement and IFRS 5 discontinued operation. তার মানে আমরা যেভাবে আমাদের মতো গল্প করলাম এইভাবে প্লেস করলে মার্কস দিবে না। তারা কি চাচ্ছে? IAS 1 আমাকে যেভাবে প্রেজেন্ট করতে বলেছে এবং সাথে IFRS ও ডিসকন্টিনিউড অপারেশন যেভাবে দেখাতে হবে আপনি সেভাবে শো করবেন। তার মানে আমরা একটা প্রেসক্রাইব ফরম্যাটে শো করব। তাহলে আমরা মানে গল্পটা আবারও বলি, আমরা যে কাজটা করব আসলে বির লাভ লসটা আলাদা বের করব, এ এবং অর্থাৎ দ্যাট ইজ কন্টিনিউইং অপারেশন ফর এ এন্ড সি, এইটার লাভ লস আলাদা বের করব এবং সিস্টেমটা হবে এ এন্ড সির লাভ লসটা বের করে যা হবে তার সাথে বির লাভ লস বের করে একবারেই তার নিচে লিখে দেওয়ার একটা প্রবিধান বা বিধান আছে বলে আমরা দেখবো একটু পরে। ঠিক আছে স্যার, এই হচ্ছে অঙ্কের গল্প। একটু দেখি এবার, এবং আমার মনে হয় পাশে বই থাকলে আপনি বইটাও দেখতে পারেন আপনার সুবিধার জন্য। বইয়ে পাচ্ছি না জি স্যার। স্যার কিছু বললেন? বইয়ে তো পাচ্ছি না। বইয়ে তাহলে একটু বলে দিন কার সামনে বই পেজ আছে। নাম্বার 390। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, গো পেজ at page 390 প্লিজ। এবং একটু ভালো হয় যদি আমরা একটু হাতে হাতে অঙ্ক করি, তাহলে হবে কি আমাদের একটু সুবিধা হবে। Here normally we will go with continuing operation and separately for discontinuing operation. আমাদের মাথায় থাকবে যে আমরা দুটো জিনিস নিয়ে কাজ করব, একটা যারা কন্টিনিউয়েশন আছে তো আপনি চাইলে ডিসকন্টিনিউটা আগে করতে পারেন, অথবা কন্টিনিউইং করতে করতে যেখানে ওকে লাগবে স্পেসটা রেখে আমরা আবার ওয়ার্কিংস করে বের করে নিয়ে আসতে পারি। অ্যাজ ইউ লাইক, আপনি যেটা পছন্দ করবেন কোনো ব্যাপারই না। আমরা যেভাবে বেশিরভাগ করে থাকে কিনা জানি না, আমি এইভাবে করি। আমরা কন্টিনিউইং বিজনেস নিয়ে আগাচ্ছি, এরপরে ওই ভদ্রলোককে পরে ওয়ার্কিং করে এনে বসিয়ে দেব। দেখুন আমরা যাচ্ছি কার জন্য এখন, দেখুন কন্টিনিউইং অপারেশন রেভিনিউ সরাসরি কোশ্চেনে দেওয়া আছে, আমাদের এটা কি এ বোঝানোর আর কিছু সি নাই। এরটা স্যার? স্যার সরি, এটা কি এ এবং সি এরটা? এবং যেহেতু আমরা কি লিখেছি দেখুন তো স্যার এখানে কন্টিনিউ কন্টিনিউড অপারেশন, তার মানে আপনি এ এন্ড সি যদি মনে করেন স্যার আমরা ব্র্যাকেটে লিখে দিব ব্র্যাকেটে এ এন্ড সি, আরো ভালো হবে। আমরা কি স্যার আমাদের দুইটা প্রেজেন্টেশন করতে হবে? হ্যাঁ দুইটা, তবে আমরা বিটটা আসলে ওয়ার্কিংস বলবো, ওইটা আমাদের শুধু তার লাভ লোকসানটা এখানে একবারেই আমাকে ডিসক্লোজ করতে হয়। ঠিক আছে স্যার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আসেন, রেভিনিউ লিখলাম, রেভিনিউ পরে কি লিখবেন? নিশ্চয়ই আমরা করছি কিন্তু কম্প্রিহেনসিভ ইনকাম কন্টিনিউড অপারেশন। আমরা যখন শুরু করেছি রেভিনিউ, উই উইল স্টার্ট উইথ রেভিনিউ, নাও অপারেটিং এক্সপেন্স। আমি কিন্তু একটু সময় নিব, কারণ আমি চাই আপনি একটু হাতে হাতে করবেন অঙ্কটা, যারা ফ্রি আছেন। ফ্রি বলতে এই সেন্সে বলছি, যা অনেকে জব প্লেসে থাকেন, অনেকে গাড়িতে থাকেন, এই সময় তাদের জন্য হাতে না, আপনি দেখতে থাকুন। অপারেটিং এক্সপেন্স একবারেই ব্যবহার করেছি বা অঙ্কে দেওয়া আছে, বিয়োগ করলে প্রফিট ফ্রম অপারেশন। এরপরে নিশ্চয়ই মনে থাকার কথা আমাদের অন্য খরচগুলো চলে আসবে। নিশ্চয়ই আমি যখন আলোচনা করেছি দেখুন রিস্ট্রাকচারিং কস্ট 80 ছিল, তাহলে লাভটা আমার কমিয়ে দিয়েছে আর একটু। দেন ফিনান্স কস্ট 70, অঙ্কে বলা ছিল ফিনান্স কস্ট all the costs for continuing operation, thank you, and profit before tax 600। এর থেকে কি বাদ দিব? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স 225 ছিল, বাইরে কিন্তু বলা ছিল 225 কনসিস্টিং 200 ফর কন্টিনিউইং অপারেশন। ইনকাম ট্যাক্স প্রফিট ফর দ্য পিরিয়ড ফ্রম কন্টিনিউইং অপারেশন, অর্থাৎ আমি যে ব্যবসা এখন চালু রেখেছি সেখান থেকে আমার 400 টাকার প্রফিট আছে। মেবি ইট ইজ নট সো হার্ড, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা, আমরা যা করে থাকি, শুধু ধাপগুলো মনে রাখবেন, স্টেপগুলো। এন্ড নাও এইটা এখানে একটু পরে দেখাবো এনে, আমরা এটা একবার এনে বসিয়ে দিয়েছি, বাট এটা আপনি ওয়ার্কিংস আগে দেখি দেখুন। That is now we will go with our
ডিসকন্টিনিউইং অপারেশন। তাহলে আপনি একই স্টাইলে ভাবুন। রেভিনিউ দেখুন, রেভিনিউ 650, অপারেটিং এক্সপেন্স 525, দেন প্রফিট ফ্রম অপারেশন 125। 125 টাকা প্রফিট করেছি, বাট আমি ব্যবসা বন্ধ করতে গিয়ে আমাদের অ্যানাদার একটা লস তৈরি হয়ে বসে আছে। কত টাকার? নিশ্চয়ই বলা ছিল 50 টাকা। তাহলে আমাদের নেট ফিগার চলে আসে 75। এবার এখান থেকে আমরা ট্যাক্সটা মনে হয় দিয়ে দিব স্যার 25। তাহলে আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ আমরা এই যে অপারেশনটা বন্ধ করে ফেলছি এই সময়ের জন্য সে আমাকে 50 টাকা প্রফিট দিবে। স্যার কি বলুন? স্যার এখানে প্রফিট ফ্রম অপারেশন এই জায়গাতে কি স্যার আমরা ইনকাম ফ্রম অপারেশন ইউজ করতে পারি? হ্যাঁ, পারা যায়, তাতে সমস্যা হয় না। তবে সাধারণত ইনকাম বলতে গ্রস রেভিনিউটাকে আমরা ইনকাম বলে থাকি, বুঝছেন স্যার? আমরা সাধারণত, তাহলে আপনি যদি নেট ইনকাম লেখেন তাহলে ক্লিয়ার হয়ে যায়, কারণ নর্মালি ইনকাম সিগনিফাইজ হোয়াট কামস ইন। আপনার কাছে যা আসবে সেটাই ইনকাম। যেমন আমি যে স্যালারিটা পাই মাস গেলে আমার হাতে, সেটাই আমার ইনকাম। আমরা বলি ইনকাম ফ্রম স্যালারি। প্রফিট বলতে গেলে এটা কস্ট না গিয়ে প্রফিটটা সাধারণত আমরা লিখি না। তো যদি আপনি এখানে ইনকাম না লিখে তাহলে আপনি নেট, দেন ইউ ক্যান ইউজ নেট ইনকাম, রাইট স্যার? জি বলুন স্যার। হ্যাঁ, বলছিলেন পরে যেটা বলছিলাম স্যার, এখানে কি লস অন অ্যাসেট ডিসপোজালে কোনো ট্যাক্স সেভিংস পাওয়া যাবে না? ট্যাক্সের ব্যাপারে জি স্যার। যেহেতু অঙ্কে কিছু বলেনি, আমরা ধরে নিচ্ছি ওইটাকে নেট অফ ট্যাক্স অবস্থায় চলে আসছে। কারণ আমার অঙ্কে কিছু বলা নেই, তো আমরা ধরে নিচ্ছি এটা নেট অফ ট্যাক্স। কারণ যখন আমরা ট্যাক্স দিতে হয় আমরা ওটা বিয়োগ করেই ফাইনাল ফিগারটা শো করে। তবে আপনি যদি মনে করেন না এটা নেট অফ ট্যাক্স না, তাহলে আপনি ট্যাক্স দিতে পারেন। যেহেতু আমরা ট্যাক্স এক্সপেন্স দিচ্ছি 25, এখানে কিন্তু ক্লিয়ার করে নাই যে এটা কি আসলে এই টাকার পরে করেছি না ওভারঅল করেছি। একটু অ্যাম্বিগুইটি এখানে আছে স্যার। আপনি মনে আপনার উত্তরটা পেয়ে গেছেন যে এই 50-এর বলছে যে এর ট্যাক্স এর মধ্যে আছে কিনা। কারণ লস অন ডিসপোজাল যেটা হয়তো নেট অফ ট্যাক্স করেই বের করা হয়েছে, অর্থাৎ আমি এখানে ট্যাক্স এটা সেভিংস পেয়েছি সেইটা করে হয়তো ফাইনাল ফিগারে আসছে, যেটা আমরা ক্যাপিটাল বাজেটে করে থাকি। লস হলে দেখা যায় ট্যাক্সটা আবার যোগ হয়ে আমার লসটা কমিয়ে দেয়, রাইট স্যার? ইয়েস স্যার। ওইটা হতে পারে এখানে আমাদের মনে হচ্ছে। যেহেতু অঙ্কে আলাদা করে কিছু বলেনি, আমরা ধরে নিব এটা নেট অফ ট্যাক্স, ট্যাক্স অ্যাডজাস্ট হওয়ার পরে এই অবস্থায় আসছে। এই 50-কে আমরা আমার কন্টিনিউইং বিজনেসের নিচে একটা জায়গায় লেখার সুযোগ তৈরি হয়, এই যে। এবং আপনি খেয়াল করবেন চ্যাপ্টার 7-8 যখন আমরা when we prepared our income statement, ওইখানে দেখবেন এরকম একটা অঙ্ক ছিল আমাদের সামনে। এই পর্যন্ত এসে আবার ওরা লিখেছিল প্রফিট ফ্রম ডিসকন্টিনিউইং অপারেশন 50। তাহলে আমরা বলতে পারি আমার চলতি বছরের লাভ 450। স্যার বি এর লসটা স্যার আমরা এখানে দেখাইলাম কেন? স্যার বলুন। স্যার বি এর লসটা স্যার আমরা এখানে কেন দেখাইলাম? আচ্ছা, প্রতিষ্ঠান কি আসলে কার প্রতিষ্ঠান? ইকো স্যার। তাই ইকো কি করবে? সে তো এবছর বন্ধ করেছে, ভালো কথা। তাহলে সেখানে একটা লাভ হয়ে আছে না? জি স্যার। তাহলে সে বলবে না আমার লাভ লস চলতি বছরে এত। এটা হলো কি, যখন সে ডিসক্লোজ করে তখন পার্টি ভালো সুন্দরভাবে দেখতে পারে যে যে দুটো ব্যবসা চলছে তাদের থেকে লাভ আছে 400 টাকা, আর যেটা বন্ধ করে দিয়েছে ও এবছর লাভ দিয়েছিল 50 টাকা। দ্যাট ইজ এন্ড অফ দ্য ইয়ার or end of the accounting period, it is cleared Eco Limited has earned 450 টাকা। স্যার যদি স্যার এখানে ইনকাম করতে তাহলে কি যোগ করতাম? সরি, এত ইনকামই হয়েছে না 50, দেখুন তো। জি স্যার। যদি স্যার লস হইতো স্যার? লস হলে বিয়োগ করতাম। জি স্যার। ঠিক আছে স্যার, ওকে। দেখি আমরা যেতে যেতে দেখি এরকম অঙ্ক আরো আছে কিনা। আমরা তো অঙ্ক আজকে আরো 2-1টা করব, আরো অঙ্ক আছে আমাদের হাতে আশা করছি। এটা সিম্পল মনে হয় ক্লিয়ার এখন আমাদের সামনে। And now our second one or next one. পড়তে থাকুন। Here maybe there are 4 areas, right, sir?
4টা এরিয়াতে কাজ করছে, এটা বোঝা গেল। তার হলো অনেকগুলো 1/4 of the company's annual operating profit. During the year ended 31st, the company disposed of its glass making division. তখন তার যে ডিভিশন গুলো আছে তার মধ্যে একটা ডিভিশনকে সে অফ করতে চায়, সেটা কোনটা? গ্লাস মেকিং ডিভিশন। ওকে, তাহলে বোঝা গেল যেহেতু অন্য ডিভিশন গুলো দিচ্ছে না, হয়তো তথ্যটা একবারে থাকবে। And this is the general scenario of these Dogem Limited's activities. Turnover, that is the turnover means revenue, right? ওকে, থ্যাংক ইউ। টার্নওভার আমরা রেভিনিউ কে বলে থাকি। গ্লাস মেকিং এর জন্য দেওয়া আছে, আদার ডিভিশনটা বলা, এবং দেখা যাচ্ছে যে অপারেটিং এক্সপেন্স এত, লসেস অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট, তথ্যগুলো আমরা একটু দেখি। এই হলো সাধারণ চেহারা। কিছু এখানে একটু ডেসক্রিপশন পড়ে দেখুন। ফিনান্স কস্ট 37,000, all of which relates to continuing operation. Okay. Income tax charges for the year has been estimated টাকা 24,000, made up of a 50,000 charges on the continuing activity and 26,000 refund for discontinued operation. আপনি একটু খেয়াল করুন, যিনি আগের অঙ্কটা প্রশ্ন করেছিলেন, যিনি প্রশ্ন করেছিলেন যে স্যার লস হয়েছে, তাহলে ওখানে ইনকাম ট্যাক্সের ব্যাপারটার ব্যাপারে কিছু বলেছিল না, এখানে কিন্তু ক্লিয়ার বলতে দেখুন যে কোম্পানি কন্টিনিউইং বিজনেসে 50,000 টাকা ট্যাক্স দিচ্ছে, আর ডিসকন্টিনিউ যে হয়েছে সে আমাকে 26,000 এর রিফান্ডের ব্যবস্থা করেছে। কারণ আমরা জানি লস যখন হয় তখন ট্যাক্স দেওয়া লাগে না, নাকি স্যার? এটা ওয়ান টাইপ অফ রিফান্ড তৈরি করে। নেট ফিগার 24,000। ওকে। এ ডিভিডেন্ড অফ টাকা 30,000 was paid during the year. ডিভিডেন্ড দেওয়া হয়েছে। ওকে, ফাইন। This is the initial information, and now information regarding our capital structure. Company made an issue of 1 lakh taka 1 shares at a premium of 80 paisa during the year. Equity at the beginning of the year were made up as follows. যাই হোক, মোটামুটি বোঝা গেল 80 পয়সা আছে হলো আমার প্রিমিয়াম, আর 1 টাকা আছে হলো আমাদের শেয়ারের মূল্য। রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটেন আর্নিংস সব মিলে ক্যাপিটাল 1230 টাকা। This is our composition of our capital structure. Okay. তাহলে এখানে একটা রিজার্ভ আছে, ব্যালেন্স বলা আছে, কিছু বলা, এরপরে কিছু তথ্য আছে আবার স্যার একটু দেখুন। রিভ্যালুয়েশন রিজার্ভ কোথায় তৈরি হয়েছে? When the company land occupied by the properties used in its retail division. In view of recent development, it has been decided that these reserves should be reduced টাকা 90,000 to reflect the reduced value of the properties. মানে রিভ্যালুয়েশন রিজার্ভ যেটা তৈরি হয়েছে আসলে এখন আবার দাম কমে গেছে, ওটা রিভ্যালুয়েশন রিজার্ভটা কমাতে চাচ্ছে। কত টাকা কমাতে চাচ্ছে? 90,000 টাকা। এখন রিজার্ভ কত আছে আপনি যদি বই দেখে থাকেন? 160 টাকা। হ্যাঁ, তার মানে কি আমার 70 টাকার একটা হিসাব রাখার দরকার মনে আছে, তাই না? কিছু একটা হবে আর কি। জি স্যার। একটু ইম্পেয়ারমেন্ট বা কমে যাবে, কিছু একটা ঘাটতি হবে। ওকে। নাও আওয়ার রিকোয়ারমেন্ট। Number 1, explain how the analysis required by IFRS 5 discontinued operation assists in assessing a business future result and cash flow. Simple, it's a theoretical question. এটা কিন্তু আসলে theoretical question, এটা এই অঙ্কের সাথে দিতেও পারে নাও দিতে পারে। অঙ্কটাকে যদি ছোট সাইজ করতে চায় পরীক্ষা কোনো সময় এইটুক বাদ দিয়ে দিবে, এটাকে আলাদা থিওরির মধ্যে 5 মার্কে নিয়ে যেতে পারে। এই উত্তরটুকুন আপনাদের বইতে হুবহু আছে, একটু মুখস্থ করবেন যে রিকোয়ারমেন্ট গুলো কি কি। IFRS 5 এই সংশ্লিষ্ট কথাবার্তাগুলো একটু বড় আকারে আছে, যদিও আমরা আমার এই লেসনে দিয়ে রাখছি, আপনি শুধু মুখস্থ করে নেবেন। এটার সাথে অঙ্কের সম্পর্ক নেই। আবারও বলি, এটার সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই। কমপ্লিট এ থিওরিটিক্যাল কোশ্চেন। আমরা আসলে এখানে আপনাকে শেখাবো
prepare and outline a statement of comprehensive income for the year ended 31st or Dozer Limited for a suitable publication complying with requirement IFRS 5. Okay. And third one, prepare and change in equity. যেহেতু আমাদের ইকুইটি সেকশন দেওয়া আছে, এটারও দেখানোর সুযোগ থাকবে। ঠিক আছে স্যার? তাহলে আমরা আবারও বলি, আমরা কিন্তু এ নিয়ে গল্প করব না, এটা আপনি মুখস্থ করবেন। যদি উত্তরটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওর একটা লাইনও এখন পড়বো না, শুধু আপনার জন্য রাখবো একটু শুধু। এখানে আপনি আসেন। তাহলে আপনি মনে মনে ভাবুন তো যে আদার ডিভিশন হলো আমার কন্টিনিউইং অপারেশন, সেখানে আমরা কিভাবে আগাবো? খাতা কলম সাথে নিন একটু। রেভিনিউ, অপারেটিং এক্সপেন্স, স্যারেরা দু একজন লিখছেন তো? জি স্যার। ওকে হ্যাঁ স্যার লিখছি। ওকে ওকে, লিখলে আপনার আর কিছু না, হাতের লেখাটা ভালো হবে। অঙ্ক শেখাতে পারবো কিনা জানি না, আপনার হাতের লেখা কিন্তু ভালো হবে স্যার। ওকে, অপারেটিং এক্সপেন্স, প্রফিট ফ্রম অপারেশন। এবং একটু কাজ করবেন, এই বিয়োগগুলো নিজেরা করবেন। আমার হয় কি অনেক সময় ভুল হয়েও যেতে পারে, আমি হাতে হাতে করার চেষ্টা করি তো স্যার। ওকে, লস অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট। নাও ইট ইজ অনলি ফর আওয়ার কন্টিনিউইং অপারেশন। ওখানে দেখবেন আমার কোশ্চেনের মধ্যে দুইটা অংশে ভাগ করা ছিল, 205 এবং 61, যেটা আমার 61 ছিল আদার ডিভিশনের জন্য মনে হয়। বইটা মিলিয়ে নিবেন, তাহলে রেস্ট ফিগারটা পেয়ে যাবো আশা করি। বিয়োগ করলে মনে হয় 19,289 হবে। এবার চলে আসবে ফিনান্স কস্ট, now then we will get profit before tax. এই পর্যন্ত লেখা হলে একটু রেসপন্স করবেন। জি স্যার। ওকে জি স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ। প্রফিট বিফোর ট্যাক্স, all of these are for our continuing operation. Income tax expense 50 ছিল আমাদের হলো এই কোম্পানির, তাহলে প্রফিট ফর দ্য পিরিয়ড ফ্রম কন্টিনিউইং অপারেশন। বেঁচে আছে যে ইউনিটগুলো, তাদের লাভ হলো 202 টাকা। এরপরে আমরা যে কাজটা করব, এই অংশটুকু আপনাকে আমি খুব বেশি দেখতে দিব না, মানে আমরা পরে দেখবো। আমরা এখান থেকে এখন বের করব প্রফিট আর লস ফ্রম ডিসকন্টিনিউইং অপারেশন। আসুন, সিমিলারলি আমরা শুরু করব ওইভাবেই, লস ফর দ্য পিরিয়ড ফ্রম ডিসকন্টিনিউইং অপারেশন। আপনি যেহেতু একটা কাজ করতে পারেন, বলবেন স্যার আপনি শিওর হলেন কি করে লস, সেক্ষেত্রে আপনি এখানে প্রফিট আর লস দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একবারেই দিয়ে দিলাম এই রেজাল্ট, আপনি দেখে নিন একটু। রেভিনিউ 150, অপারেটিং এক্সপেন্স 98, অপারেটিং প্রফিট হলো আমাদের 52, লস অন ডিসপোজাল 205। If this loss on disposal does not exist, then this 52 will maybe taxable. এটা না থাকলে কিন্তু আসলে 52 পরে মানে ট্যাক্স দেওয়া লাগতো নাকি স্যার? জি স্যার। জি স্যার। এখন দেখুন, এইটা একটু লাভ, এটা লস অনেক বেশি, তার মানে আমাদের যে কেন আমাদের রিফান্ড হয়েছে এখন বোঝা যাচ্ছে। এখানে একটা গ্র্যান্ড লস তৈরি হয়েছে, রাইট স্যার? সো লস
income tax expense loss will create our tax refund. তাহলে ফাইনালি আমাদের আসলে কি তৈরি হলো? নেট লস। স্যার Net 127 মাইনাস ফিগার হবে। হ্যাঁ, তাহলে আমি কি ভুল দিয়ে ঠিক করে দিচ্ছি এখনই? স্যার অবশ্যই আপনাকে ধন্যবাদ। এইটা মাইনাস ফিগার হবে, একটা মাইনাস নেই। আপনারা দিয়ে নিবেন স্যার নাকি আমি দিয়ে দিব? স্যার দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ দিয়ে দিচ্ছি, কারণ হলো আপনার এন্ডে যখন যাবে কেউ দেখলে বলবে স্যার জেনে শুনে ভুল করেন কেন। ঠিক আছে স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার। আর আমি কিন্তু আপনাদের সাথে থাকতে থাকতে একটু ইকুইপড হয়ে গেছি, মনে হয় বুঝতে পারছেন। হ্যাঁ, আপনাদের সঙ্গে এই কদিন থাকতে থাকতে আমি মোটামুটি একটু মনে হচ্ছে শিখছি আগের থেকে ভালো। তাহলে আমরা লস লিখতে পারি 127. This loss will move to our income statement or comprehensive income for our continuing operation. এই হলো সেই জায়গা আমাদের। সরি ভাই, হ্যাঁ স্যারেরা, হ্যাঁ আমরা এখানে ছিলাম মনে হয়। এখানে খালি কি চলে আসবে এখন, ওপাশে লস হয়েছে, আমরা সেইটা লিখেছি মনে হয়, লস ফর দ্য পিরিয়ড ফ্রম ডিসকন্টিনিউ অপারেশন। তাহলে এটাকে অ্যাডজাস্ট করলে ফাইনালি উই উইল গেট প্রফিট। লিখে ফেলুন। আমার ক্লাসে আছেন, থাকছেন, আশা করি থাকবেন। So I am thankful to all of you. Okay sir. Okay, তাহলে আমরা একটু আল্লাহর রাস্তায় বিদায় নিই স্যার। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।